ওয়েলকাম এভরিওয়ান। আমি সুইটি দেবনাথ, কালনা কলেজ বিএড বিভাগের 4th সেমিস্টারের একজন ছাত্রী। আজ আমি তোমাদের যেই বিষয়টি সম্পর্কে পড়াতে চলেছি সেটি হলো নবম শ্রেণীর বাস্তব সংখ্যা। এই বাস্তব সংখ্যা সম্পর্কে জানতে হলে যে বিষয়গুলি সম্পর্কে আমাদের আগে অবগত হতে হবে সেই বিষয়গুলির মধ্যে অন্যতম হলো ন্যাচারাল নাম্বার, যেটি হলো কি স্বাভাবিক সংখ্যা। তাহলে স্বাভাবিক সংখ্যা কাকে বলে আমরা জেনে নিই। যে সংখ্যাগুলিকে গণনা বা কোনো বস্তু গোনার ক্ষেত্রে ব্যবহার করা হয় তাদেরকে আমরা স্বাভাবিক সংখ্যা বলি। তাহলে এটা খুবই সোজা। আমাদের প্রতিনিয়ত জীবনে প্রতিদিন আমরা যে ধরনের সংখ্যাগুলি ব্যবহার করে চলেছি সেগুলোই কিন্তু স্বাভাবিক সংখ্যা। কোনো কিছু কিনতে গিয়ে কাউকে কিছু দিতে গেলে আমরা সবসময় কি করি? গুণে দিই। ধরো তুমি কাউকে দুটো লজেন্স দেবে, দুটো পেন দেবে, সবসময় কিন্তু তুমি একটা, দুটো, তিনটে, চারটে এভাবে কিন্তু তুমি গুণে তাকে দিচ্ছ। তাহলে গোনার জন্য ব্যবহার করছো কোন সংখ্যা? স্বাভাবিক সংখ্যা। তাহলে এই স্বাভাবিক সংখ্যার কিছু বৈশিষ্ট্য আছে, সেগুলি কি কি? প্রথমত হচ্ছে স্বাভাবিক সংখ্যা ধনাত্মক, অবশ্যই ধনাত্মক হবে। স্বাভাবিক সংখ্যা অসীম, যতদূর তুমি সংখ্যা গুনতে পারবে ঠিক তার সাথে যদি আবার তুমি এক যোগ করে দাও তাহলে পরের সংখ্যাটাই কিন্তু তুমি আবার পেয়ে যাবে। তাহলে স্বাভাবিক সংখ্যা কিন্তু কোনো সময় তুমি গুণে শেষ করতে পারবে না। তাহলে এই পয়েন্টটা থেকেই পরবর্তী পয়েন্ট যেটা আমাদের আছে, দুটি পরস্পর স্বাভাবিক সংখ্যার পার্থক্য এক হবে, এটাও কিন্তু আমরা অনায়াসেই বুঝে গেলাম। বেশ, 4 নম্বর পয়েন্ট কি আছে? দুটি স্বাভাবিক সংখ্যার যোগফল ও গুণফল সর্বদাই একটি স্বাভাবিক সংখ্যা হয়। এই বিষয়গুলি সম্পর্কে জানার পরে নেক্সট যে বিষয়টা সম্পর্কে আমরা জানব সেটি হচ্ছে কি অখণ্ড সংখ্যা, হোল নাম্বার। এটিও খুবই সোজা। আমাদের আগেই জানা আছে কি স্বাভাবিক সংখ্যার দলের সাথে শূন্য যদি যুক্ত করে দিই, যেই সংখ্যার দলটি আমাদের তৈরি হবে সেটাই কিন্তু অখণ্ড সংখ্যা। তাহলে শূন্য এবং সমস্ত ধনাত্মক যে সংখ্যাগুলি আমরা আগেই পড়ে নিলাম সেই সংখ্যাগুলিকে একত্রে আমরা কি বলতে পারি? অখণ্ড সংখ্যা বলতে পারি। এই অখণ্ড সংখ্যাকে W দ্বারা প্রকাশ করা হয়। তাহলে অখণ্ড সংখ্যার কিছু বৈশিষ্ট্য কি? অখণ্ড সংখ্যার সবথেকে ছোট সংখ্যাটি কত হবে? শূন্য। অবশ্যই শূন্য, যেটা আগে আমাদের 1 থেকে শুরু হয়েছিল স্বাভাবিক সংখ্যা, এবারে অখণ্ড সংখ্যাতে ঠিক তার আগে শূন্য থেকে শুরু হচ্ছে। দুটি পৃথক অখণ্ড সংখ্যার যোগ এবং গুণ একটি অখণ্ড সংখ্যা হবে। 3 নম্বর বৈশিষ্ট্য কি আছে? দুটি পৃথক অখণ্ড সংখ্যার বিয়োগ এবং ভাগ একটি অখণ্ড সংখ্যা নাও হতে পারে। তাহলে ধরো তুমি যে কোনো দুটো নাম্বারের মধ্যে যদি তুমি ভাগ করে দাও বা বিয়োগ করে দাও, সবসময় যে তুমি সেই অখণ্ড সংখ্যাটাই পাবে সেটা কিন্তু তুমি বলতে পারবে না। নেক্সট যে পয়েন্টটা সম্পর্কে আমরা পড়ব সেটি হচ্ছে পূর্ণ সংখ্যা, ইন্টিজার। এটি খুবই ইন্টারেস্টিং একটা নাম্বার। আমরা সবাই জানি, এটা নিয়ে আমাদের প্রচুর আগের ক্লাসেও প্রচুর পড়াশোনা করেছি, এই ক্লাসেও কিন্তু এই বিষয়টা আমাদের খুবই প্রয়োজনীয়। কি? ধনাত্মক সংখ্যা এবং ঋণাত্মক সংখ্যা এবং শূন্য, এই 3 ধরনের সংখ্যাকে একত্রে আমরা পূর্ণ সংখ্যা বলবো। মানে আমরা সংখ্যা রেখা জেনেছি, সংখ্যা রেখার মাঝখানে কি থাকে? শূন্য থাকে এবং একদিকে থাকে সমস্ত ধনাত্মক সংখ্যা আর একদিকে থাকে সমস্ত ঋণাত্মক সংখ্যা। এই সমস্ত একসাথে সংখ্যাগুলিকে আমরা একসাথে কি বলবো? ইন্টিজার্স, পূর্ণ সংখ্যা। নেক্সট, এই পূর্ণ সংখ্যার কিছু বৈশিষ্ট্য করে নিই। এই পূর্ণ সংখ্যা কি বলছে? প্রথম বৈশিষ্ট্য হচ্ছে দুটি পূর্ণ সংখ্যার যোগফল ও বিয়োগফল একটি পূর্ণ সংখ্যা হবে। 2 নম্বর পয়েন্ট, দুটি পূর্ণ সংখ্যার গুণফল একটি পূর্ণ সংখ্যা অবশ্যই হবে। ভাগফল সবসময় পূর্ণ সংখ্যা নাও হতে পারে। মানে তুমি দুটো নাম্বারের যখন তুমি ভাগ করছো সেই নাম্বারটা কিন্তু সবসময় যে পূর্ণ সংখ্যাতেই আসবে সেটি কিন্তু তুমি বলতে পারবে না। পূর্ণ সংখ্যার কোনো ক্ষুদ্রতম বা বৃহত্তম কোনো সংখ্যা নেই। কারণ কি? আমরা আগেই জেনেছি স্বাভাবিক সংখ্যার ক্ষেত্রে অসীম পর্যন্ত যেহেতু গোনা যায়, তাহলে প্লাস নাম্বারগুলোকে যখন আমরা অসীম পর্যন্ত গুনতে পারছি, তাহলে ঋণাত্মক নাম্বার মাইনাসদের দিকে যে নাম্বারগুলো আছে সেগুলোকেও কিন্তু আমরা অসীম পর্যন্ত গুনতে পারবো। এরপরে যেটি আমাদের আছে সেটি হচ্ছে এই পূর্ণ সংখ্যার প্রকারভেদ। তাহলে এই পূর্ণ সংখ্যার
কি, এই পূর্ণ সংখ্যার আবার দু রকম ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা পজিটিভ ইন্টিজার, আর একটি হলো ঋণাত্মক পূর্ণ সংখ্যা নেগেটিভ ইন্টিজার। যেটা আমি তোমাদের আগেই বলে দিয়েছি, শূন্যের একপাশে সমস্ত ধনাত্মক সংখ্যাগুলি আছে, সেইগুলোকে আমরা কি বলবো, যে ধনাত্মক পূর্ণ সংখ্যা, যেগুলি অবশ্যই শূন্যের থেকে বড় হবে, এবং শূন্যের অন্যদিকে যে ঋণাত্মক নাম্বারগুলি আছে, যেগুলি অবশ্যই শূন্যের থেকে ছোট হবে, সেই নাম্বারগুলিকে আমরা ঋণাত্মক পূর্ণ সংখ্যা বলবো। পরবর্তী যে বিষয়টি সম্পর্কে আমরা জানব সেটি হলো মূলদ সংখ্যা। আচ্ছা, এই মূলদ সংখ্যা কি? যে সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায়। p/q আকার মানে ভগ্নাংশে তুমি প্রকাশ করবে। আচ্ছা, ভগ্নাংশে যখনই তুমি প্রকাশ করবে তখনই এটির p আর q যে সংখ্যাটা হবে, মানে ওপরের সংখ্যাটা আর নিচের যে সংখ্যাটা হবে, সেই সংখ্যাটাকে অবশ্যই পূর্ণ সংখ্যা হতে হবে, যেটা আমরা আগেই বললাম ইন্টিজার হতে হবে, এবং নিচে যে q নাম্বারটা থাকবে সেটা কোনোদিনই কিন্তু 0 হবে না। ধরো আমি তোমাদের একটা নাম্বার বললাম 3-এর নিচে আমরা জানি কিছু নেই, মানে হরেতে আমরা কত ধরে নিতে পারবো? 1 ধরে নিতে পারবো। তাহলে 1 কি এখানে শূন্য হবে? কোনো দিনই না। আর ওপরের 3টা আর নিচের 1টা, দুটোই কি আমাদের পূর্ণ সংখ্যা। মূলদ সংখ্যা সম্পর্কে পড়লাম, এবার মূলদ সংখ্যার কিছু বৈশিষ্ট্য পড়ে নেব। দুটি মূলদ সংখ্যার যোগফল, বিয়োগফল এবং গুণফল সর্বদাই কি হবে? মূলদ সংখ্যা হবে, যেটি আমরা 1 নম্বর, 2 নম্বর এবং 3 নম্বর পয়েন্টে লিখেছি। 4 নম্বর পয়েন্টে আমাদের কি আছে? প্রতিটি পূর্ণ সংখ্যা একটি মূলদ সংখ্যা হবে। বেশ, পরবর্তী যে বিষয় সম্পর্কে আমরা পড়ব সেটি হলো অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা কোনগুলি? যেসব সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় না, যেখানে p ও q পূর্ণ সংখ্যা এবং q যেটি শূন্য নয়। এখানে কিছু উদাহরণ আমরা দিয়েছি, √2, √5, √8 এবং কিছু দশমিকের সংখ্যাও এখানে উদাহরণে আমরা দিয়েছি। অমূলদ সংখ্যার কিছু বৈশিষ্ট্য পড়ে নিই। অমূলদ সংখ্যা দশমিক রূপ, অসীম এবং অনাবর্ত হয়। কোনো পূর্ণবর্গ নয় এমন সংখ্যার বর্গমূল অমূলদ সংখ্যা হয়। একটি মূলদ সংখ্যা এবং একটি অমূলদ সংখ্যার যোগফল সর্বদা সাধারণত একটি অমূলদ সংখ্যায় হয়ে থাকে, এবং একটি মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যার গুণফল একটি অমূলদ সংখ্যায় হয়ে থাকে। এই কিছু বৈশিষ্ট্য আমরা পড়ে নিলাম। পরবর্তী যেটা আমরা পড়ব, যেটা আমাদের মেন চ্যাপ্টারের মেন যে টপিক, সেটা হচ্ছে কি? রিয়েল নাম্বার, বাস্তব সংখ্যা। তাহলে আমরা যে এই বাস্তব সংখ্যা পড়ার আগে এই সমস্ত টপিক সম্পর্কে পড়লাম, এই সমস্ত জিনিসটাকে নিয়েই কিন্তু আমাদের বাস্তব সংখ্যার ধারণাটা তৈরি হচ্ছে। যে সকল সংখ্যাকে সংখ্যা রেখার কোনো না কোনো বিন্দুর সাহায্যে প্রকাশ করা যায় তাদের বাস্তব সংখ্যা বলে। অথবা আমরা কি বলতে পারি? মূলদ সংখ্যা ও অমূলদ সংখ্যার সমষ্টিকেই আমরা বাস্তব সংখ্যা বলি। তাহলে এই মূলদ সংখ্যার মধ্যেই আমরা স্বাভাবিক সংখ্যা, অখণ্ড সংখ্যা এবং পূর্ণ সংখ্যার কিন্তু সমস্ত কিছুর যোগসূত্র আমরা পেয়ে গেছি। কিছু উদাহরণ দেওয়া আছে, 5, -3, 0, 2/3, √2 এবং পাই। এগুলো কিন্তু সবগুলোই আমাদের বাস্তব সংখ্যার মধ্যে পড়ছে। পরবর্তী যে স্লাইডে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে, আমি একটা খুব সুন্দর ফটো বা ছবির মাধ্যমে তোমাদের কিন্তু ব্যাখ্যা করার একটু চেষ্টা করেছি, যেটা তোমরা এতক্ষণ ধরে পড়ে আসলে। যে ফার্স্টে আমরা কি পড়েছি? ন্যাচারাল নাম্বার, দেন আমরা কি পড়েছি? হোলস নাম্বার মানে অখণ্ড সংখ্যা, নেক্সট আমরা পড়েছি ইন্টিজার্স এবং র্যাশনাল নাম্বার, তারপরে যেটা পড়েছি মূলদ সংখ্যা, এবং সর্বশেষ আমরা পড়লাম কি? অমূলদ সংখ্যা। এই সমস্ত সংখ্যাকে একত্রেই কিন্তু আমরা রিয়েল নাম্বার যে ধারণাটা সেটা কিন্তু আমরা পেয়ে গেলাম। এই রিয়েল নাম্বারের কিছু হোমওয়ার্ক এসো ভেবে করি। এখানে যেগুলো আমরা দিয়েছি সেগুলো খুবই সহজে এই পুরো চ্যাপ্টারটা পড়ে কিন্তু তোমরা নিজেরাই করতে পারবে। তো সর্বোপরি আমরা উপসংহারে চলে এসেছি, যেখানে কি বলা আছে একটু দেখে নিই। বাস্তব সংখ্যা গণিতের একটি গুরুত্বপূর্ণ ধারণা। স্বাভাবিক সংখ্যা, অখণ্ড সংখ্যা, পূর্ণ সংখ্যা, মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা সবই বাস্তব সংখ্যার সাথে অন্তর্ভুক্ত। দৈনন্দিন জীবনের পরিমাপের ক্ষেত্রে, গণনার ক্ষেত্রে, বিভিন্ন গাণিতিক সমস্যা সমাধানের ক্ষেত্রে বাস্তব সংখ্যার ব্যবহার কিন্তু ব্যাপক। জীবনের বিভিন্ন পরিস্থিতিতে সংখ্যার মাধ্যমে প্রকাশ করতে আমাদের কিন্তু বাস্তব সংখ্যা
খুবই পরিমাণে প্রয়োজন। আমাদের প্রতিনিয়ত জীবনে সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন কাজের ক্ষেত্রে কোনো কিছু গুনতে, কোনো কিছু কাউন্ট করতে, ঘড়ি দেখতে, হিসাব করতে বাস্তব সংখ্যার কিন্তু ব্যবহার অপরিসীম। তো সর্বশেষে এই সমস্ত কিছু দিয়ে আমি আমার আজকের পড়ানোটা শেষ করছি। তো থ্যাংক ইউ এভরিওয়ান।